প্রথমে ABCD বলতে A for airway, B for breathing, C for circulation, D for patient's disability and E for everything else that is necessary. প্রথমে একটা পেশেন্ট যখন আসে আমরা প্রথমে হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার পালস মাপা শুরু করি। আমরা এভাবে যাব না, আমরা সিস্টেমেটিক্যালি যাব। একটা জিনিস আপনার মাথায় রাখবেন যে ABCD একজনের পক্ষে করা সম্ভব না, এটা 2-3 জন মিলে পেশেন্টের সাথে থাকতে হবে। এয়ারওয়ের দুইটা রিস্ক, একটা হচ্ছে ইট মে লুজ ইটস পেটেন্সি আর একটা হচ্ছে উই মে লুজ দ্য কন্ট্রোল ওভার প্রিভেনশন অফ অ্যাসপিরেশন আর উই মে অ্যাসপিরেট। এই দুইটা রিস্ক থাকে। অ্যাসপিরেশনের সবচেয়ে বড় ভয় থাকে হচ্ছে নিজের স্যালাইভা। ইউর ওন স্যালাইভা ইজ ইউর গ্রেটেস্ট রিস্ক টু ইউর লাংস। লাংস এমন একটা জায়গায় which tolerates nothing other than air. If anything else enters the lungs, there is a risk যে সাথে সাথে সিভিয়ার কেমিক্যাল নিউমোনাইটিস হয়ে সিভিয়ার ARDS হয়ে পেশেন্ট মারা যেতে পারে। তো আমরা প্রথমে আসি এতে। আচ্ছা, কোয়েশ্চেন যদি আর না থাকে আমরা কাইন্ডলি নেক্সট টপিকগুলোতে চলে যাব। সো আমরা আসি আমরা ABCD ম্যানেজমেন্ট কিভাবে করব, ঠিক আছে? তো প্রথমে ABCD বলতে A for airway, B for breathing, C for circulation, D for patient's disability and E for everything else that is necessary. তো আমরা প্রথমে আসি এতে। তো আমরা জানি আমরা প্রথমে একটা পেশেন্ট যখন আসে আমরা প্রথমে হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার পালস মাপা শুরু করি। আমরা এভাবে যাব না, আমরা সিস্টেমেটিক্যালি যাব। আমরা প্রথমে পেশেন্টকে দেখলেই হিস্ট্রিও নেওয়ার আগে হিস্ট্রি সাইড বাই সাইড হয়তো আরেকজন চলবে, কিন্তু একটা পেশেন্টকে যখন আমরা প্রথমে দেখবো তখন আমাদের সিস্টেমেটিক্যালি একজনের কাজ থাকবে ABCDE করা। এবং একটা জিনিস আপনার মাথায় রাখবেন যে ABCD একজনের পক্ষে করা সম্ভব না, এটা 2-3 জন মিলে পেশেন্টের সাথে থাকতে হবে। একজন নার্স থাকবে, একজন ডক্টর থাকবে, পারলে আরেকজন ডাক্তার থাকবে যে হেল্প করবে, পারলে একজন ওয়ার্ড বয়কে ইনভলভ করবেন এবং এইভাবে আমরা জিনিসটা শুরু করব। তো প্রথম কাজ হচ্ছে কি একজন হয়তো হিস্ট্রি নিতে যেতে, আমার একজনের কাজ হচ্ছে এয়ারওয়েটা দেখা। সো এয়ারওয়ে যখন আমরা দেখবো তখন আমরা দেখবো যে তার এয়ারওয়েতে দুইটা জিনিস দেখবো। সে এয়ারওয়েতে তার থ্রেট হচ্ছে কি একটা হচ্ছে সে তার এয়ারওয়ে ব্লক করে দিতে পারে, যার কারণে লাংসে কোনো বাতাস ঢুকবে না, এয়ার ঢুকছে না, কারণ দ্য এয়ারওয়ে হ্যাজ লস্ট ইটস পেটেন্সি, দ্য এয়ারওয়ে হ্যাজ বিকাম ব্লকড। অর দ্য আদার রিস্ক ইজ দ্য এয়ারওয়ে may he may lose the control over the airway and he may start aspiration. ঠিক আছে? তো নর্মালি অ্যাসপিরেশন আমরা চিন্তা করি যে খাবার খেলে শুধু অ্যাসপিরেশন হয়। অ্যাসপিরেশনের সবচেয়ে বড় ভয় থাকে হচ্ছে নিজের স্যালাইভা। ইউর ওন স্যালাইভা ইজ ইউর গ্রেটেস্ট রিস্ক to your lungs. Lungs এমন একটা জায়গায় which tolerates nothing other than air. If anything else enters the lungs, there is a risk যে সাথে সাথে সিভিয়ার কেমিক্যাল নিউমোনাইটিস হয়ে সিভিয়ার ARDS হয়ে পেশেন্ট মারা যেতে পারে। So nothing should enter your lungs apart from air, and in that case your own saliva is often the greatest risk to your airway. The only reason we don't aspirate is because we can control our airway properly, we can control our swallowing mechanisms properly, so we don't aspirate our own saliva, we don't aspirate the food that we eat. If we don't have that control, we may aspirate our own saliva and we may suddenly develop ARDS and it may even die. Our airway patency কেন লস হতে পারে? ফর এক্সাম্পল টাং ফল ব্যাক করলে লস হতে পারে। হ্যাঁ, টাং ফল ব্যাক হয়ে এয়ারওয়ে ব্লক হয়ে গেল। আমাদের যদি এক্সেসিভ এয়ারওয়ে সিক্রেশন থাকে সেটা এয়ারওয়ে ব্লক করে দিতে পারে। কোনো ফরেন বডি যদি থাকে, কোনো ফর এক্সাম্পল ল্যারিঞ্জিয়াল ইডিমা যদি থাকে, যেরকম অ্যানাফাইল্যাক্সিসে হয়, তাহলে এয়ারওয়ের দুইটা রিস্ক, একটা হচ্ছে ইট মে লুজ ইটস পেটেন্সি আর একটা হচ্ছে উই মে লুজ দ্য কন্ট্রোল ওভার প্রিভেনশন অফ অ্যাসপিরেশন আর উই মে অ্যাসপিরেট। এই দুইটা রিস্ক থাকে। তাহলে হু আর দোজ হু আর অ্যাট রিস্ক? যারা হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল এয়ারওয়ে, যাদের GCS কম, তারা তাদের টাং ফল ব্যাক হতে পারে, তারা তাদের এয়ারওয়ে কন্ট্রোল করতে পারবে না। যাদেরকে কোনো কিছু খাওয়ানো হচ্ছে, ফরেন বডি ক্যান ব্লক, অ্যানাফাইল্যাক্সিস হলে ল্যারিঞ্জিয়াল ইডিমা হতে পারে। সো your first thing would be in assessment of airway problem, immediately identify people who are at risk of having airway problem. If you see somebody with a low GCS, the first question should not be why has the patient got low GCS. The first question you should ask yourself is, with the low GCS, can the patient maintain his or her airway? কারণ যে কন্ডিশনটা থেকে লো জিসিএস হচ্ছে সেই কন্ডিশন থেকে মারা গেলে মারা যাবে 1-2 ঘন্টার মধ্যে হয়তো, কিন্তু আমি যদি এয়ারওয়েটাকে প্রোটেক্ট না করতে পারি নেক্সট 5 মিনিটের মধ্যে রোগী মারা যাবে। সো আপনারা যে কেস এক্সাম্পল গুলো দেখেছিলেন সেগুলোতে আপনারা 2-3টা কেস দেখেছেন যাদের লো জিসিএস ছিল, আপনারা সবাই ডায়াগনোসিস দিয়েছেন। বাট লাইক আই সেড, ইফ ইউ হ্যাভ somebody with a low GCS, the first question you should ask yourself is, can this patient maintain his or her airway, or is the patient at risk of having tongue fallback causing airway block, excessive airway secretion causing airway block, or can the patient even aspirate his or her own saliva and die from that?
to identify those people who are at risk. For example, anaphylaxis, you should be worried about adrenaline, but you should also be worried about the fact that laryngeal edema থেকে patient যদি suddenly airway block হয়ে যাবে তাহলে next 2 মিনিটের মধ্যে রোগী মারা যাবে। আচ্ছা, আর then take clue from the oxygen saturation, because technically কারো airway যদি patent থাকে, কারো এয়ারওয়ে যদি ব্লক থাকে তার স্যাচুরেশন কখনোই নরমাল থাকবে না। সো ইট কান্ট বি দ্যাট সামবডিজ অক্সিজেন স্যাচুরেশন ইজ নরমাল এন্ড দ্য এয়ারওয়ে হ্যাজ বিকাম কম্প্রোমাইজড। সো টেক ক্লু ফ্রম দ্য অক্সিজেন স্যাচুরেশন। ইফ সামবডিজ অক্সিজেন ইজ ওকে দেন হিজ এয়ারওয়ে ইজ স্টিল ওকে। এর মানে এ না যে ফিউচারে হবে না, কিন্তু ইটস স্টিল ওকে। আর এয়ারওয়ে যদি ব্লক হয়ে যায় তাহলে দেখা যাবে যে তার নয়েজি ব্রিদিং হচ্ছে, অনেক সময় স্ট্রাইডার হতে পারে, ট্রান্সমিটেড এয়ারওয়ে সাউন্ড হতে পারে। এগুলো যদি কোনো পেশেন্টে পান, বি ওয়ারিড যে তার এয়ারওয়েতে কিছু ব্লক হচ্ছে। নয়েজি ব্রিদিং সাজেস্ট পার্শিয়াল অবস্ট্রাকশন, স্ট্রাইডার সাজেস্ট পার্শিয়াল অবস্ট্রাকশন। আর যদি একেবারে কোনো এয়ার এন্ট্রি না থাকে এবং তার সাথে অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, তার মানে তার কমপ্লিট ব্লকেজ হয়ে গেছে। সো দিস আর দ্য ক্লুজ দ্যাট ইউ গেট when considering the airway. এয়ারওয়ে প্রবলেম আমরা কিভাবে ডিল করব? তো সবচেয়ে বড় কথা, যদি আপনারা ভাবেন যে কারো এয়ারওয়ে ব্লক হয়ে গিয়েছে কারণ তার টাং ফল ব্যাক হয়েছে, তাহলে তার ইমিডিয়েটলি তাকে হেড আপ চিন লিফট করেন। সেটা করলে টাংটা সামনে এসে পড়বে, এয়ারওয়ে বিকাম, তাহলে টাংটা সামনে আসলে এয়ারওয়ে খুলে যাবে। আর যদি তার সার্ভাইকাল ইনজুরি থাকে অথবা হেড ইনজুরি থাকে, তাহলে আমরা হেড আপ চিন লিফট না করে আমরা জ থ্রাস্ট করি। আচ্ছা, এখন এটা আপনি তো সারাক্ষণ একটা পেশেন্টকে হেড আপ চিন লিফট করে রাখতে পারবেন না। তো আপনার যদি মনে হয় যে জিসিএস কম এবং এই পেশেন্টের টাং ফল ব্যাক হওয়ার চান্স আছে এবং তার থেকে এয়ারওয়ে ব্লক হতে পারে, তাহলে আপনারা যেটা করবেন তাহলে আপনারা ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে অথবা ন্যাজোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে এটা দিয়ে দিবেন। সো এটা কিভাবে দিতে হয়, এটা টেকনিক কি, সেই জিনিসগুলো ভিডিও আমরা নেক্সট 7 দিন আমরা দেখব। তো তার সাথে যদি আপনার মনে হয় যে এয়ারওয়ে ব্লক হয়ে গিয়েছে, তাহলে কোনো ফরেন বডি আছে নাকি এয়ারওয়েতে, এটা অবশ্যই দেখে নেবেন। বিফোর গিভিং এনি ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে or nasopharyngeal airway, please make sure there is no foreign body which is blocking the airway. So the foreign body can be a food particle, the foreign body can be a artificial teeth, হ্যাঁ, এই জিনিসগুলা। আর যদি আপনাদের মনে হয় যে এয়ারওয়ে ব্লক হয়েছে not because of tongue fallback, not because of foreign body, but it's because there is a laryngeal edema, তাহলে তো আপনি হেড আপ চিন লিফট করেও লাভ হবে না, ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে দিয়েও লাভ হবে না, কারণ ল্যারিংসি ব্লক হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনাদের ইমিডিয়েটলি চিন্তা করতে হবে, আমি কি পেশেন্টকে ল্যারিঞ্জিয়াল ব্লকেজ কি পার্শিয়াল, সেক্ষেত্রে আমি ইন্টুবেট করতে পারি, অথবা ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন যদি কমপ্লিট হয় আমার ইমার্জেন্সি ক্রিকোথাইরয়েডোটমিও করতে হতে পারে। সেই ক্ষেত্রে দ্য ফার্স্ট থিং ইউ শুড ডু ইজ কল এনি কলিগ who knows how to do this, and invariably it may be one of your anesthesia colleagues or it may be one of your ক্রিটিক্যাল কেয়ার কলিগস। কারণ আপনি যদি এটা ট্রিট না করতে পারেন, পেশেন্ট নেক্সট 1-2 মিনিটের মধ্যে মারা যাবে। আচ্ছা, একটা প্রশ্ন আসছে যে অক্সিজেন স্যাচুরেশন থেকে কিভাবে ক্লু নিব। যেটা বললাম যে আপনি যদি কারো এয়ারওয়ে ব্লক আছে নাকি না সেটা চিন্তা করেন, তাহলে তার যদি এয়ারওয়ে ব্লকই হয়ে যায়, তাহলে তো তার অক্সিজেন স্যাচুরেশন নর্মাল থাকবে না, কারণ সে যদি এনাফ এয়ারই না ঢুকাতে পারে, তাহলে তার অক্সিজেন স্যাচুরেশন তো নর্মাল থাকবে না। সো অক্সিজেন স্যাচুরেশনের অনেকগুলা কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে এয়ারওয়ে কম্প্রোমাইজ। সো ইটস to put it like this, that all airway compromise should lead to a drop in the oxygen saturation. It cannot be that karo airway compromise hoyeche kintu tar oxygen saturation drop kore nai. So kind of to simplify, all airway blockage should lead to drop in oxygen saturation. However, not necessarily all drop in oxygen saturation is automatically due to airway blockage. It may be due to other reasons, for example lung problems, heart problems, pneumonia, whatever. So এয়ারওয়ে স্যাচুরেশন অক্সিজেন স্যাচুরেশন ফল করেছে মানে যে এয়ারওয়ে ব্লক হয়েছে তা কিন্তু না, কিন্তু দ্য আদার ওয়ে ইজ ট্রু, যে কারো যদি এয়ারওয়ে কম্প্রোমাইজ হয় তাহলে অবশ্যই তার অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করবে। আচ্ছা, এবার আমরা চলে আসি, এটা গেল এয়ারওয়ে ব্লক কিভাবে কন্ট্রোল করব। আর এয়ারওয়ে আরেকটা যেটা ভয় বললাম যে অ্যাসপিরেট করতে পারে। সো এর জন্য আমরা কি করতে পারি, প্রথমে তো আইডেন্টিফাই করবো যে কারা অ্যাসপিরেশন করার রিস্কে আছে, স্পেশালি যাদের লো জিসিএস তারা অ্যাসপিরেশন করার রিস্কে আছে। তো তাদের আমরা পজিশন অপটিমাইজ করব। সো তারা যদি চিত হয়ে শুয়ে থাকে, তাদের অ্যাসপিরেট করার চান্স সবচেয়ে বেশি। এর জন্য বলে যে লেফট ল্যাটারাল পজিশন ইজ এ গুড পজিশন ফর ডিক্রিজিং দ্য রিস্ক অফ অ্যাসপিরেশন। কিন্তু একটা পেশেন্টকে তো আপনার সারাক্ষণ লেফট ল্যাটারাল পজিশনে আপনি রাখতে পারবেন না। তো সেই ক্ষেত্রে দ্য আদার অপশন মে বি প্রপড আপ করে রাখা, 45 ডিগ্রি উপরে করে রাখা। তো সেই ক্ষেত্রে যে স্যালাইভা গুলো সেগুলো ন্যাচারাল গ্র্যাভিটির কারণে ইট উইল গো ডাউন দ্য ফুড ট্র্যাক্ট রাদার দেন দ্য এয়ারওয়ে ট্র্যাক্ট। কিন্তু আপনি একটা পেশেন্টকে যদি আনকনসিয়াস পেশেন্ট অথবা একটা লো জিসিএস এর পেশেন্টকে যদি আপনারা সুপাইন হয়ে রাখেন, দ্যাট ইজ
significantly going to increase the risk of that person to aspirate. আচ্ছা, এরপর কারো যদি এয়ারওয়েতে অনেক সিক্রেশন থাকে, সেই সিক্রেশন গুলা there is a profuse risk যে এই সিক্রেশন গুলা এয়ারওয়ে ট্র্যাক দিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, মনে করেন যার পালমোনারি এডিমা, তার অনেক সিক্রেশন থাকতে পারে। হ্যাঁ, কেউ হয়তো তার অনেক ওরাল সিক্রেশন হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার এয়ারওয়ে গুলোকে সাকশন করেন। ঠিক আছে, আচ্ছা, আর আপনি যদি কারো লাস্টলি আপনার যদি মনে হয় যে কারো জিসিএস লো এবং সেটার কারণে এই পেশেন্ট এয়ারওয়ে আর কন্ট্রোল করতে পারছে না এবং সেই জিসিএস লোটা রিভার্সিবল না এবং রেডিলি ট্রিটেবল না, তাহলে আপনাদের অবশ্যই চিন্তা করতে হবে যে এই পেশেন্টকে আমি ইন্টুবেট করবো নাকি না। তো এই ক্ষেত্রে এই জিনিসটা আপনি ডিসিশন নেবেন না, ইন্টুবেট করবেন না, কারণ এই জিনিসটা অ্যানেস্থেসিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হবে। ফর এক্সাম্পল, একজন যদি তার বয়স থাকে 95 ইয়ার্স ওল্ড এবং তার লোডস অফ কোমরবিডিটিস, তাকে আপনি ইন্টুবেট করলে তাকে আপনি কখনোই মানে সেই ইন্টুবেশনের কারণেই মারা যাবে, তো তার জন্য তার ইন্টুবেশন অ্যাপ্রোপ্রিয়েট না। কিন্তু somebody is young, somebody has got a condition যেটাতে তার GCS low, and if that low GCS is not readily treatable and not readily reversible, and then due to the low GCS the patient has got a risk of airway like aspiration, then that patient should definitely be intubated. So the moment you realize that somebody's GCS is low and he or she is at risk of aspiration, and that low GCS is not readily treatable and readily reversible, immediately speak to your colleagues from anesthesia or critical care department for consideration of intubation of the patient. আচ্ছা আচ্ছা, একটা যেটা বললাম, একটা কোয়েশ্চেন এসেছে যে how can I assess there is blockage of airway or not if somebody is unconscious? যেটা বললাম যে এয়ারওয়ে ব্লকেজ থাকলে সবচেয়ে আগে ক্লু হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করবে। 2 নাম্বার হচ্ছে যদি পার্শিয়াল ব্লকেজ থাকে তাহলে আপনারা স্ট্রাইডার বা কোনো লাউড নয়েজ পাবেন। ঠিক আছে, আর 3 নাম্বার হচ্ছে গিয়ে যদি কমপ্লিট ব্লকেজ থাকে তাহলে অক্সিজেন স্যাচুরেশন তো ড্রপ করবেই, তার সাথে যখন আপনারা লাং অসকালটেট করবেন কোনো এয়ার এন্ট্রি আপনারা পাবেন না। সো এইগুলা থেকে একটা ক্লু হবে। আর সবচেয়ে বড় কথা যে আনকনসিয়াস পেশেন্টদেরকে তো এমনিই দে আর এট রিস্ক। সো আপনি যে একটা আনকনসিয়াস পেশেন্ট পান যার এয়ারওয়ে যার অক্সিজেন স্যাচুরেশন কম, অলওয়েজ থিঙ্ক যে তার টাং ফল ব্যাক হয়ে গেছে নাকি, যেটা থেকে এয়ারওয়ে ব্লক হয়েছে। আচ্ছা, এরপর আমরা নেক্সট আমরা যাচ্ছি ব্রিদিং এ। আচ্ছা, এটা হচ্ছে হেড আপ চিন লিফট ম্যানুভার। এটা কিভাবে করতে হয় এটার ভিডিও আমরা দিয়ে দিব। এগুলো হচ্ছে ওরোফ্যারেঞ্জিয়াল এয়ারওয়ে, যেগুলো কিভাবে ইউজ করতে হয় এটার আমরা ভিডিও দিয়ে দিব। এগুলো হচ্ছে ন্যাজোফ্যারেঞ্জিয়াল এয়ারওয়ে। ওরোফ্যারেঞ্জিয়াল এয়ারওয়ে আমরা দিব যাদের জিসিএস পার্শিয়ালি এখনো মানে কমপ্লিটলি ফল করে নাই, তারা ওরোফ্যারেঞ্জিয়াল এয়ারওয়ে অনেক সময় টলারেট নাও করতে পারে, তাদের জন্য ন্যাজোফ্যারেঞ্জিয়াল এয়ারওয়ে। প্রত্যেকটারও কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে এবং কিভাবে ইউজ সেই জিনিসগুলো আমরা ভিডিও নেক্সট ক্লাসে দিয়ে দিব, নেক্সট ক্লাসের আগে দিয়ে দিব, নেক্সট 2 দিনের মধ্যে ইনফ্যাক্ট দিয়ে দিব, আপনারা এটা দেখবেন কাইন্ডলি। আর সবচেয়ে বড় কথা, যে কন্ডিশন মানে এয়ারওয়ে কম্প্রোমাইজ হচ্ছে এটা তো আমরা ডিল করতেছি, বাট ইফ there is an underlying condition which is causing the airway compromise, you should treat that as well. For example, if somebody's GCS has become low due to hypoglycemia, you can readily treat that by just correcting the sugar level. If somebody's GCS is low due to opioid overdose, you can readily treat it with giving some naloxone if that is possible. It's not always possible যদি around থাকে. If somebody's airway has become compromised due to anaphylaxis causing laryngeal edema, you need to give adrenaline. So you should, apart from doing all that, you should also treat the underlying condition which is causing airway compromise. এবার আসি আমরা পেশেন্টের ব্রিদিং স্ট্যাটাস ম্যানেজমেন্টে।